আর নয়তো ঝোপঝাড়ের আড়াল থেকে কোনো বাচ্চার ছায়াকে উকি দিতে দেখা যেত। কখনো রাতের বেলায় কেউ সাইকেল করে গেলে কেউ কেউ দেখতে পেত যে সাইকেলের পেছনে একটা বাচ্চা বসে আছে। গ্রামের নাম কেষ্টপুর। গ্রামটার গড় আয়তন খুব একটা ছোট না হলেও এই গ্রামের মানুষের সংখ্যা খুব একটা বেশি নয়। সবাই যার যার নিজের কাজে ব্যস্ত। শীতের সময়, তাই তাড়াতাড়ি বেলা থাকতেই সব সেরে নিতে হবে। দুপুর গড়ালেই তো আবার ঠান্ডা হাওয়ায় শরীর যেন আর নড়তেই চায় না। এবারে ঠান্ডাটা তো বেশ ভালোই পড়েছে। তা অজিতদা, এবারে ঠান্ডায় কোথাও ঘুরতে গেলে না? আরে না না, নিজেদের এই এত সুন্দর গ্রাম ছেড়ে আর কোথায় যাব? আর তাছাড়াও প্রতিবার ওই একঘেয়ে কোথাও না কোথাও তো যাই। এবারে আর ভালো লাগছে না, তাই ভাবলাম এই গ্রামেই থাকবো। আচ্ছা, তুমি তাড়াতাড়ি আমার জিনিসগুলো দাও তো, না হলে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি। এই নাও অজিতদা, তোমার জিনিসগুলো। অজিতদা, কি হলো? তুমি ওই দিকে কি দেখছো? ওটা তো বিপুলের ছেলেটা, রাজেশ। তুমি ওকেই দেখছো? হ্যাঁ গো, ছেলেটাকে দেখলে না বড্ড মায়া হয়। অত সুন্দর বাচ্চা ছেলেটা, অথচ কপাল দেখো, ছোটবেলায় মাটা মারা গেল। তারপর যাই হোক, কোনো রকমে বাপটা মানুষ করছিল, কিন্তু ১.৫ বছর আগে হঠাৎ কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় বাবাটাও প্রাণ হারালো। এখন বাচ্চা ছেলেটা পুরো অনাথ। সত্যি তাই। ছেলেটা এখন পুরো একাই থাকে। আশেপাশের বাড়ি থেকে একটু যা খেতে দেয় তাই খেয়েই কাটিয়ে দেয়। কি আর করার, কপালে যা আছে তা তো হবেই। রাজেশ, রাজেশ, বাবু, একটু এই দিকে শোনো। তাপস, একটা বিস্কুটের প্যাকেট দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নাও। এই নাও, এই বিস্কুটটা খাবে কেমন? ভালো ছেলে, যাও। রাজেশকে এই গ্রামের প্রায় সবাই ভালোবাসে।
শুধু কয়েকজন আছে যারা রাজেশকে সহ্য করতে পারে না, আর সেটা রাজেশের প্রতিবেশীদের মধ্যেই কেউ কেউ। সেটা রাজেশও ভালোভাবেই বুঝতে পারত। এই ছোট্ট ঘরটাই রাজেশদের। রাজেশের বাবার সেরকম সামর্থ্য ছিল না, যতটুকু পেরেছে কষ্ট করে এই ঘরটাই সে তৈরি করেছে। তবে তাতেই তারা মনকে খুশি রেখে এতগুলো দিন কাটিয়েছে। মাকে ছোটবেলাতেই হারিয়েছে, আর এখন বাবাও চলে যাওয়ার পর রাজেশ খুবই একাকিত্ব বোধ করে। সবসময় চুপচাপ মন মরা হয়ে বসে থাকে। যতই হোক তার বয়সটা যে এখনো খুব ছোট। আশেপাশের প্রতিবেশীদের মধ্যে কেউই তাদের বাচ্চাদেরকে রাজেশের সাথে খেলতে বা মেলামেশা করতে দেয় না। তাই দিনের বেশিরভাগ সময়ই নিজেদের ঘরের দাওয়ায় বসে চুপচাপ এদিক ওদিক চেয়েই কাটিয়ে দেয় রাজেশ। খাওয়ার সময় হলে রাজেশ আস্তে আস্তে হেঁটে হেঁটে তার প্রতিবেশীদেরই কারুর বাড়ি গিয়ে খাবার চাইতো, আর তারা কিছু দিলে সেটা নিজের ঘরে নিয়ে এসে তারপর সে খেত। সবে নতুন বছর পড়েছে, তাই ঠান্ডায় সবই যেন জমে যাচ্ছে। রাত তখন ভালোই, চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা। মাঝে মধ্যেই শিয়াল আর কুকুরের ডাক শোনা যাচ্ছে। রাজেশও শুয়ে আছে, কিন্তু ঘুমাচ্ছে না। রোজই সে এরকম চুপচাপ বেশ কিছুক্ষণ শুয়ে থাকে, কারণ তার বাবার কথা খুব মনে পড়ে। বাবা মার ছবির দিকে তাকানোর পর এবার সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল, কারণ ওই ছবি দেখলেই সে মনে মনে ভাবে তার বাবা মা হয়তো তার কাছেই আছে। পৌষ মাস শেষ হতে আর দুদিন বাকি, অর্থাৎ আর দুদিন পরেই মকর সংক্রান্তি। তাই বাড়িতে বাড়িতে এখন পিঠে তৈরি করা শুরু হয়েছে। চারিদিকে পিঠের গন্ধে ম ম করছে। এই সময় রাজেশ তার ঘরের দাওয়ায় চুপচাপ বসেছিল। হঠাৎ পিঠের গন্ধ তার নাকে এলো। সেই গন্ধ শুকে রাজেশ বেশ খুশি হয়ে ওঠে। এখনো তার মনে আছে আগে তার বাবা মিষ্টির দোকান থেকে তার জন্য পিঠে কিনে আনতো, আর সে খুব আনন্দ নিয়ে সেই পিঠেগুলোকে খেত। কিন্তু এখন আর তা হবে না। তাই সে উঠে দাঁড়ালো। তার মনে হালকা আনন্দ নিয়ে এগিয়ে গেল বাইরের দিকে। রাজেশের প্রতিবেশী মানিকবাবুর বাড়ির বাইরে রাজেশ দাঁড়িয়ে ভেতরের দিকে উকি দিয়ে দেখছে। মানিকবাবুর বউ তখন পিঠে বানাচ্ছে। এই কেরে কেরে ওখানে, এদিকে আয়। ও তুই, ঠিকই ধরেছি। তা গন্ধ পেয়ে ঠিক এসে পড়েছিস? হ্যাঁ, নজর দিতে। যা 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 এখান থেকে।
রাজেশ ওখান থেকে চলে যায়। পাশেই বিমলের বাড়িতেও পিঠে তৈরি হচ্ছে। বিমলের স্ত্রী উঠোনে বসে পিঠে করছে, আর বিমল ধৈর্য ধরে ঘরের দাওয়ায় বসে সেটা দেখছে। পাড়া থেকে নরেনও এসেছে ওদের বাড়িতে, আগের থেকে পিঠে পাওয়ার খাতায় নিজের নাম লেখাতে। সেই সময়েই রাজেশও তাদের উঠোনের সামনে এসে দাঁড়ায়। এই ছেলে, কি চাই এখানে? হ্যাঁ, ও পিঠে খেতে এসেছিস? তা তোকে পিঠে খেতে দিলে আমাদের ছেলেমেয়েরা কি খাবে? হ্যাঁ, এখন যা এখান থেকে। পরে যদি কিছু বেঁচে থাকে তাহলে তখন আসিস, দেখব দেওয়া যায় কিনা। এখন যা। ঠিকই বলেছ, বাপ মাটাকে তো খেলো, এখন একে নিয়ে আমাদেরই জ্বালা হয়েছে। যত সব। তারপর রাজেশ তার বাড়িতে ফিরে আসে, এসে চুপচাপ ঘরের দাওয়ায় বসে থাকে। আস্তে আস্তে বেলা এগোতে থাকে। রাজেশের বড্ড খিদে পেয়েছে, কিন্তু বেশিরভাগ দিন যেই প্রতিবেশীরা রাজেশকে খাওয়ার দেয় তারা আজ নেই, কোথাও যেন ঘুরতে গেছে। বাকিরা সবাই পিঠে তৈরি করতেই ব্যস্ত, তাই আজ তার আর খাওয়া জুটবে কিনা সেটা সে জানে না। তবে খিদের জ্বালায় তার খুব কষ্ট হচ্ছে। সন্ধে হয়ে এসেছে, আর ঘরে বসে থাকতে পারল না রাজেশ। বেরিয়ে গেল এই খোঁজে, যদি কোথাও একটু কিছু খাবার পাওয়া যায়। মানিকবাবুর বাড়ির সামনে দিয়ে যেতে যেতে হঠাৎ রাজেশ থেমে যায়, আর দেখে মানিকবাবু ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে খাচ্ছে, পাশে তার বউ দাঁড়ানো। ও, পিঠেটা যা হয়েছে না! আচ্ছা, ছেলে মেয়েগুলোর জন্য বেশি করে রাখবে, পারলে আরো কয়েকটা করে নিও। কি রে, তুই আবার এসেছিস? কি পিঠে খাবি? তা নিজে করে খা, তোদের বাড়িতে তো একটা উনুন আছেই। এই, ওকে একটু ওই চালের গুঁড়ো, দুধ আর গুড় দিয়ে দাও তো, তবে একদম অল্প করে দিও, ঠিক আছে? আহ, থাক না, ও বাচ্চা ছেলে, ও কি পারবে নাকি? আমি তো করবই, তখনই না হয় ওকে কটা দিয়ে দেবো। যেটা বললাম সেটা করো। এই, এদিকে আয়, নিয়ে যা, তারপর বাড়িতে গিয়ে করে খা। তাদের থেকে অল্প কিছু সামগ্রী নিয়ে রাজেশ তার বাড়িতে চলে আসে। ঘরের কোণায় একটা উনুন করা, রাজেশের বাবা এতেই তাদের জন্য খাবার রান্না করত। পাশ থেকেই বসে দেখত রাজেশ, তাই তার এখনও উনুন কিভাবে ধরায় সেটা হালকা হালকা মনে আছে। আসার পথে কয়েকটা শুকনো কাঠ কুড়িয়ে এনেছে রাজেশ। সবার আগেই কিছু না বুঝে উনুন ধরানোর চেষ্টা করে একটা কাঠের টুকরোয় আগুন ধরিয়ে উনুনের মধ্যে রাখার চেষ্টা করল সে। বাবাকে অনেকবার উনুনে আগুন ধরাতে দেখেছে ঠিকই, কিন্তু তা নিজে কোনো দিনও করেনি। কাঠের টুকরোটা ভেতর অবধি পৌঁছায়নি, তাই পা দিয়ে
আস্তে আস্তে ওটাকে ভেতরের দিকে ঠেলছে সে। কিন্তু হঠাৎ আচমকা ওই জ্বলন্ত টুকরোটা তার পায়ের চাপে উল্টে এসে তার পায়ের কাছে পড়ল। ভয়ে সেও একটু পিছিয়ে গেল, কিন্তু তাতে আরেক বিপত্তি। তার পায়ে ধাক্কা খেয়ে পিছনে রাখা আগুনের লম্ফটা নিচে পড়ে যায়, আর তাতে নিচে পাতা মাদুরটাতেও আগুন ধরে যায়। এই দৃশ্য দেখে বেশ ভয় পেয়ে যায় রাজেশ। লম্ফর ভেতরের তেলটাও বেয়ে বেয়ে নিচে পড়তে থাকে আর ঘরে ছড়িয়ে যেতে থাকে। তখন আগুনটাও ওই তেলটার মধ্যে ধরে যায়। রাজেশের চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ভয়ে সে জোরে জোরে চিৎকার করতে থাকে, আ আ আগুন বাঁচাও। এই আগুন আগুন, এই আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন আগুন, এই জল নিয়ে আয়, জল নিয়ে আয়, জল নিয়ে আয়, এই জল নিয়ে আয়, আয় আয়, জল জল জল, আগুন। আরে আগুনটা লাগলো কি করে? বাচ্চাটা ভেতরে নেই তো? ওরে জল ঢালো তাড়াতাড়ি। কয়েকজন পরপর বালতি ভরে জল ঢালছে, কিন্তু তাতে কোথায় কি? আগুন যেন তার ভয়ঙ্কর রূপ দেখাতেই ব্যস্ত। নিমেষের মধ্যে সবকিছু পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আগুনটা ধরল কি করে? তাহলে কি? না না, কাউকে জানতে দেওয়া যাবে না যে আমি ওকে বাড়িতে উনুন ধরিয়ে পিঠে করতে বলেছি, আর বউটাকেও কাউকে বলতে না করে দিতে হবে। এখন বরং আমি এখান থেকে সরে পড়ি। হায় রে হায়, ঈশ্বর, এ তোমার কেমন বিচার? ওরম অভাগা ছোট্ট বাচ্চা ছেলেটা, তার কি দোষ যে তাকে তুমি এইভাবে এত কষ্ট দিয়ে মেরে ফেললে? ইস, এ সবই কপাল গো অজিতদা, সবই কপাল। এতে যে কারোর কিছু করার নেই। আমরা শুধু কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। আস্তে আস্তে পুরো ঘরটাই পুড়ে ছাই হয়ে যেতে লাগলো, আর তার সাথে ভেতরে থাকা সব কিছু। পরের দিন সকালে ওই ছাই হয়ে যাওয়া স্তূপের ভেতর থেকে কয়েকজন রাজেশের হাড় গোড় ও মাথার খুলি সংগ্রহ করে এনে গ্রামের পুরোহিতকে দিয়ে ওর আত্মার শান্তির জন্য সৎকারের ব্যবস্থা করে। এরপর থেকে এক সপ্তাহ কেটে গেছে। গ্রামের অনেকেরই রাজেশের ঘটনার পর মন ভালো নেই, তো অনেকেই আবার ওই ঘটনাটা ভুলতে বসেছে। মানিকবাবু বাড়ি নেই, কয়েক দিনের জন্য নিজের বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে। ঘরে ওনার স্ত্রী আর সন্তানরা রয়েছে। সবই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল, কিন্তু একদিন হঠাৎ একদিন রাতে এই গ্রামেরই একজন পাশের গাঁয়ের থেকে কীর্তন শুনে বাড়িতে ফিরছে। তা সে ফিরছে
রাজেশদের বাড়ির সামনের রাস্তা দিয়েই। বেশ কিছুটা আসার পর সে যেন কার কান্না শুনতে পায়। আগুন, আগুন, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। কি গো, কি দেখছো? আমাকে বাঁচাও, আমার যে খুব কষ্ট হচ্ছে, বাঁচাও আমায়। তারপর থেকে রাতের বেলায় যখনই কেউ ওই বাড়ির সামনে দিয়ে যেত, সেই কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেত। শুধু তাই নয়, ওই বাড়ির আশেপাশের রাস্তা দিয়েও যদি কেউ রাতের বেলায় যেত, তাহলে পাশের ঝোপঝাড় থেকে কেমন যেন আওয়াজ আসতো, আর নয়তো ঝোপঝাড়ের আড়াল থেকে কোনো বাচ্চার ছায়াকে উকি দিতে দেখা যেত। আস্তে আস্তে এই ঘটনার কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। সবাই বেশ ভয়ে থাকতে শুরু করে। দিনের বেলা ছাড়া আর কেউই রাতের বেলায় রাজেশদের বাড়ির সামনে দিয়ে যায় না। এমনকি তার প্রতিবেশীরাও রাতের বেলায় বাড়ির বাইরেই বেরোয় না। কখনো রাতের বেলায় কেউ সাইকেল করে গেলে কেউ কেউ দেখতে পেত যে সাইকেলের পেছনে একটা বাচ্চা বসে আছে, যার সারা শরীর পোড়া, বীভৎস দেখতে। তখনই হঠাৎ ওই বাচ্চাটা অদৃশ্য হয়ে যেত। কি সাংঘাতিক ঘটনা! ওরে বাবা, এ কি দেখলাম! হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো! এইভাবেই একদিন রাতে বিমলের বাড়ির সামনে বিমল আর পাড়ার আরো দুজন বসে আগুন পোহাচ্ছে, আর পাশেই বিমলের স্ত্রী পিঠে তৈরি করছে। এই শীতে এক দুদিন পিঠে খেয়ে যেন মন ভরে না, মনে হয় রোজই পিঠে খাই। হ্যাঁ, ঠিকই বলেছ। আর তাছাড়াও তোমাদের পিঠেটা যা হয় না, বৌঠানের পিঠের স্বাদই আলাদা। হঠাৎ উনুনে বসানো ছাঁচের থেকে একটা গরম পিঠে আস্তে আস্তে হাওয়ায় ভেসে উঠল, আর তারপর হট করে সেটা অদৃশ্য হয়ে গেল, যেন মনে হলো কেউ সেটা খেয়ে নিল। বিমলের স্ত্রী এই ঘটনা দেখে বেশ ভয় পেয়ে উঠলেন। একেবারে গরম পিঠে এইভাবে হাওয়ায় উঠে অদৃশ্য। তারপর আবারও সেই একই ঘটনা। তবে এবারে শুধু বিমলের স্ত্রী না, এই ঘটনা পাশে থাকা বিমল ও বাকি দুজনের চোখেও পড়ল। ওরে বাবারে, পালা! আ আ আ
গ্রামের অনেকেই এখন ভয়ে আছে। রাতে রাজেশের ভূত দেখার দাবি করছে অনেকেই, আবার অনেকে দাবি করছে তার কান্নার আওয়াজ শোনার। তবে সে কিন্তু কারোর ক্ষতি করে না, ভয়ও দেখায় তাদেরকেই যারা কোনো না কোনো সময় ওকে দূরছাই করেছে বা কষ্ট দিয়েছে। এরই মধ্যে একদিন মানিকবাবু বন্ধুর বাড়ি থেকে ফিরে এসেছে তার ঘোড়া শেষ করে। এদিকে এই গ্রামের কাণ্ড কারখানা সে কিছুই জানে না। সেদিন সন্ধেবেলায় মানিকবাবু বাড়ির উঠোনে বসে আগুন পোহাচ্ছে, আর তার বউ ঘরের দাওয়ায় দাঁড়িয়ে রয়েছে। কি ঠান্ডা পড়েছে আজকে! এবারে মাঘ মাসটা মনে হচ্ছে ভালোই কাঁপাবে। তবে আগুনের সামনে বসলে একটু ভালো লাগে। বলছি, আজ আর আগুন পোহানোর দরকার নেই। চলো ঘরে ভেতর চলো, বাইরে থাকাটা ঠিক না। কেন ভেতরে যাব কেন? এই, তোমার কি হয়েছে বলো তো? মাথাটা কি গেছে নাকি? যাও তো, আমাকে আর জ্বালাতন না করে ভেতরে গিয়ে শুয়ে থাকো। যত সব। কেউ পিছন দিয়ে চলে গেল মনে হচ্ছে। দূর, আমিও যত সব উল্টো পাল্টা ভাবছি। এই বউটার জন্য সব হচ্ছে। কি সব বলে গেল কে জানে। তখনই পিছনের থেকে একটা বীভৎস ছায়া মানিককে এসে ধাক্কা দেয়। মানিকও আগুনের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু মানিক কিছুতেই মুখ দিয়ে কোনো আওয়াজ করতে পারছিল না, আর ওই আগুন থেকে উঠতেও পারছিল না। সে শুধু ছটপট করে যাচ্ছিল। আস্তে আস্তে আগুন মানিকের পুরো দেহে ছড়িয়ে গেছিল। বেশ কিছুক্ষণ পর তার স্ত্রী কি একটা সন্দেহ করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, আর এসে এই দৃশ্য দেখে অত্যন্ত ভয়ে জোরে চিৎকার করে ওঠে। মানিকের স্ত্রীর চিৎকার শুনে আশপাশ থেকে কয়েকজন ছুটে আসে, আর এসে দেখে এই অবস্থা। কয়েকজন বালতি করে জল ঢালল, তাতে আগুনটা নিভল ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মানিকবাবু আগুনে পুড়ে মারা গেছে বেশ কিছুক্ষণ আগেই। খবরটা ছড়াতেই গ্রামের আরও কয়েকজন ছুটে আসে মানিকবাবুর বাড়িতে। দূরে একটা ঝোপের কাছে দাঁড়িয়েছিল ছোট্ট রাজেশের আত্মা। সে কারুর কোনো ক্ষতি করেনি, কিন্তু তাকে যে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল তার ওপর কোনো মায়া করেনি। তাকে সে উচিত শিক্ষা দিয়েছে। এবার সে খুবই খুশি, তাই আস্তে আস্তে সে হাওয়ায় ভেসে আকাশের দিকে উড়ে গেল। তারপর একটা তারায় পরিণত হলো। তখনই সাথে সাথে দুদিক দিয়ে দুটো তারা এসে এক হয়ে জ্বলে উঠল আর অদৃশ্য হয়ে গেল। পুরোটা ভালোভাবেই বুঝতে পারল অজিত বাবু। এতদিন
তার বাবা মা তাদের সন্তানের জন্য অপেক্ষা করছিল। এখন তারা আবার এক হয়েছে। একদিকে দুঃখের ঘটনা হলেও আরেক দিকে একটা পরিবার মিলিত হলো। তাতেই মনের ভেতরে একটু আনন্দে হেসে উঠলেন অজিত বাবু, আর খুব খুশিও হলেন।